আসসালামু আলাইকুম। আমি নয়ন আছি সাথে। আজকে আমরা দেখব বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ২০২৪ সালের কোয়েশ্চেন সলিউশন। আমার কালেকশনকৃত কোয়েশ্চেন থেকে আমি সলিউশনটা দেওয়ার চেষ্টা করেছি। কিছু যদি ভুল থেকে থাকে অবশ্যই নিজ দায়িত্বে এটা একটু দেখে নিবেন বা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ড্র এসএফডি, এএফডি অ্যান্ড বিএমডি। এসএফডি আঁকতে বলছে, তারপর আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকতে বলছে, বিএমডি আঁকতে বলছে। আমাদের এই যে এই ডায়াগ্রামটা দেওয়া আছে, দুইটা সাপোর্ট, হিন সাপোর্ট, তারপর হচ্ছে দুইটা লোড দেওয়া আছে অ্যাঙ্গেলে, এই যে 20 কিপ অ্যাঙ্গেল দেওয়া আছে, আমাদের স্লোপটা দেওয়া আছে এই যে 4/3। তাহলে এখান থেকে আমরা এই স্লোপ থেকে আমাদের টিটার মানটা বের করতে পারি। এই যে টিটার মানটা হচ্ছে 53.13, tan ইনভার্স 4/3 দিয়ে টিটার মানটা বের করতে পারি। তাহলে আমরা এখন উপাংশগুলো দিতে পারি যে যদি এ পাশে যায় 20 sin থিটা, তাহলে আমাদের আসতেছে 16 কিপস। এই যে ডাউনওয়ার্ড যে একটা লোড আসবে সেটা হচ্ছে 16 কিপ। সেম এটার জন্য এই যে সাইন 20 কে 20 ইন্টু সাইন থিটা দিলে আমরা 16 কিপ লোড এখানে পেয়ে যাব। এরপর যদি আমরা এটারে আবার কস থিটা দিয়ে গুণ করি, 20 কস থিটা দিয়ে গুণ করি, তাহলে আমরা এই যে অ্যাক্সিয়াল বরাবর যে লোডটা দিচ্ছে সেটা পেয়ে যাব 12। তাহলে আমরা দুইটা উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। তাহলে আমরা দুইটা ফোর্স পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু এই যে ডাউনওয়ার্ড ফোর্স দুইটা পাইছি, আমরা এখন সাপোর্টে কি পরিমাণ লোড আসতেছে সেটা বের করব। এই সাপোর্ট থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব। সহজেও দেখলে আমরা বুঝতে পারি এটা যেহেতু লেন্থ ডিস্টেন্স সমান, এই সাপোর্টে কি সেম লোডে আসবে 16 কিপস। তাই ওইটা যদি আমরা না বুঝি সেক্ষেত্রে আমরা যদি এই পয়েন্ট থেকে লোডগুলো ক্যালকুলেশন করি 16 ইন্টু 4 প্লাস তারপর 16 ইন্টু 9, তারপর মাইনাস এই যে এখানে যদি আননোন থাকে, এটা যদি বি পয়েন্ট ধরেন তাহলে আরবি ইন্টু 4 4 8, 8 5 13, 13 দিয়ে গুণ করলে তারপর ভাগ করলে আমরা লোডটা পেয়ে যাব। এখানে লোডটা পেয়ে যাব, এখানের যে ফোর্স সেটা পেয়ে যাব। তাহলে আমরা রিয়াকশন দুইটা পেয়ে গেলাম 16 16। এখন আমরা এসএফডি, বিএমডি আর এফডিটা আঁকবো। এফডির জন্য দুইটা ফোর্স পাইছি, এই যে 12 আর এদিকে 12। তাহলে আমরা ফার্স্টে এসএফডি দেখব। এসএফডির ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপওয়ার্ড 16 কিপ লোড আছে, তাহলে উপরে উঠবে, এই 16 উপরে উঠছে। তারপর এখানে কোনো লোড মানে এখানে সোজা চলে যাবে, এই সোজা চলে গেল। এই এখানে আবার ডাউনওয়ার্ড 16 আছে, 16 নেমে গেলে এই পোর্শনে কোনো লোড নাই, তাহলে সোজা বরাবর চলে যাবে। আর এখানে আছে ডাউনওয়ার্ড 16 কিপ, এই 16 কিপ নামলো, তারপর সোজা গেল, আবার 16 কিপ উঠে যাবে। তাহলে আমরা এসএফডিটা পেয়ে গেলাম। এরপর আসতেছে এএফডি। এএফডিটা আমরা কিভাবে আঁকবো আমি আগের ভিডিওতেও অনেকবার বলছি, তারপর আর একটু বলি সংক্ষেপে। যদি আমরা এই পয়েন্টটা কল্পনা করি, এইখানে যে অ্যাক্সিয়াল বরাবর এই পয়েন্টে অ্যাক্সিয়াল যে লোডটা আসবে সেটার ডিরেকশনটা আমরা দেখব। যে এখান থেকে এই বিন্দু থেকে যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের লোডের ডিরেকশনটা হচ্ছে আউটওয়ার্ড, মানে বাইরের দিকে চলে যাচ্ছে। যে এই বিন্দু থেকে লোডটা হচ্ছে ডান পাশে, মানে বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে এটা হবে নেগেটিভ। আমরা যে ডায়াগ্রাম আঁকবো সেক্ষেত্রে এই ফোর্সটা হবে নেগেটিভ। আবার যদি ইনওয়ার্ড হয়, এই যে দেখেন যদি এই একটা পয়েন্ট কল্পনা করেন তাহলে এই ফোর্সটা ডিরেকশনটা হচ্ছে ইনওয়ার্ড, তাহলে ইনওয়ার্ড হলে আমাদের এটা হবে পজিটিভ। তাহলে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আমাদের অ্যাক্সিস বরাবর শুধুমাত্র এই দুইটা ফোর্সই আছে। তাহলে আমরা যে এফডিটা দেখব, এখানে কোনো ফোর্স নাই, অ্যাক্সিয়াল ফোর্স নাই, এই বিন্দুতে আছে বা 12। তাহলে এটা তো বললাম নেগেটিভ, এই যে নেগেটিভ তাই নিচে নামলো, সোজা চলে গেল। আবার এখানে একটা পজিটিভ অ্যাক্সিয়াল ফোর্স আছে, তাহলে উপরে উঠে গেল। তাহলে এটা এইভাবে আমরা এফডিটা পেয়ে গেলাম। এরপর আমরা দেখব বিএমডি। বিএমডি তো আমরা সহজেই জানি, এখানে এটার ডিস্টেন্স হচ্ছে 4 ফিট আর এদিকে আছে 16। তারপর তাহলে 16 ইন্টু 4 হয়ে যাবে আমাদের 64। এই যে এখানে কোনো ফোর্স নাই, সেক্ষেত্রে আমাদের লোড নাই, সেক্ষেত্রে আমাদের চলে যাবে, সোজা চলে যাবে। এইখানে আবার নেগেটিভ
যে লোডটা আসছে 16 × 4 সেম 64 এই বিন্দুতে এসে মিলে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখানে জাস্ট এই কি পরিমাণ স্লোপ দেওয়া আছে সেখান থেকে আমরা আমাদের অ্যাঙ্গেলটা বের করে নেব। সেই অ্যাঙ্গেল অনুসারে একটা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স আর একটা হচ্ছে আপওয়ার্ড, যে দুইটা উপাংশ পেয়ে যাই আমরা, সেই দুইটা বের করে নেব। এফডি বের করতে বললে আমাদের এটা লাগবে, আদারওয়াইজ আমাদের এটা বের করার দরকার নাই। আমরা পরের কোয়েশ্চনে যাব। 2 নাম্বার, axle load of a truck is 20 kip and 12 kip. আমাদের ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট ড্যামেজ অন পেভমেন্ট কস্ট বাই দ্য ট্রাক ফর ওয়ান টাইম পাস ইন টার্মস অফ ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড। তাহলে আমাদের দুইটা ট্রাকের আমাদের একটা ট্রাকে দুইটা অ্যাক্সিয়াল লোড দিছে যে 20 কিপ এবং 12 কিপ আমাদের ক্যালকুলেট করতে বলছে। যদি ট্রাকটা একবার একটা পেভমেন্টের উপর দিয়ে পাস করে তাহলে ওই পেভমেন্টে কি পরিমাণ ড্যামেজ হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলছে ইন টার্মস অফ ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড। আর এখানে বলে দিছে হচ্ছে ওয়ান টাইম, আমাদের পাস করছে কত, ওয়ান টাইম, একবার পাস করছে। একবার পাস করার কারণে এই দুই লোডের অ্যাক্সেল বিশিষ্ট এই ট্রাকটা একবার পাস করার কারণে পেভমেন্টে কি পরিমাণ ড্যামেজ হচ্ছে সেটা বের করতে বলছে। তাহলে আমরা অ্যাক্সেল লোডের সূত্র জানি, ইএসএল এর সূত্র জানি। 20 যে লোড দুইটা দেওয়া আছে, লোড ফার্স্ট লোড 20/18⁴ প্লাস 12/18⁴, তাহলে আমরা পেয়ে যাব 1.72 এই ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোডের রেসপেক্টে আমরা ড্যামেজটা পেয়ে গেলাম 1.72। এখন যদি আমাদের এখানে ওয়ান টাইম না বলে টু টাইম বলতো, একবার গেছে একবার আসছে, তাহলে টু টাইম বলতো, সেক্ষেত্রে আমাদের এই টার্মগুলোর সাথে 2 দিয়ে গুণ করতে হইতো। এই যে নাম্বার অফ রিপিটেশন এখানে 1, যদি 2 হইতো তাহলে আমাদের এই দুইটা টার্মের সাথে 2 দিয়ে গুণ করতে হইতো। তাহলে আমরা ড্যামেজ পেয়ে গেলাম 1.72। এটা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন। এরপর আমরা 3 নম্বর কোয়েশ্চেনে যাব। 3 নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে আমাদের water content of a saturated soil is 45%. ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে স্যাচুরেটেড সয়েলের 45%। তারপর ক্যালকুলেট দ্য porosity, তারপর ভয়েড রেশিও, ড্রাই ইউনিট ওয়েট, স্যাচুরেটেড ইউনিট ওয়েট এবং বায়ন্ড ইউনিট ওয়েট, এই যে ল্যামডা বি, সরি গামা বি। এই বায়ন্ড ইউনিট ওয়েটটা কি আমরা সেটা সংজ্ঞাটা একটু দেখব। যে বায়ন্ড ইউনিট ওয়েট অর সাবমার্সড ইউনিট ওয়েট ইজ এ ইফেক্টিভ মাস পার ইউনিট ভলিউম, মানে পার ইউনিট ভলিউমে ইফেক্টিভ মাস when the soil is submerged below standing water or below the groundwater table. যখন হচ্ছে সয়েলটা সাবমার্জড মানে কিছু পরিমাণ পানি দাঁড়ায় আছে অথবা আমাদের ওয়াটার টেবিলের নিচে যে সয়েলটা আছে সাবমার্জড অবস্থায়, সেটার ইউনিট ওয়েটটা হচ্ছে আমাদের বায়ন্ড ইউনিট ওয়েট। তাহলে আমরা আমাদের কি বের করতে বলছে, পোরোসিটি বের করতে বলছে, ভয়েড রেশিও বের করতে বলছে, তারপর গামা ডি, গামা স্যাচুরেটেড, গামা বি। আমাদের দেওয়া আছে হচ্ছে জিএস স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল 2.69। তাহলে আমরা শুরুতে সূত্র জানি। আচ্ছা, আমরা এখন সলিউশনটা দেখব। আমরা জানি, আমরা যে সূত্রটা জানি, অ্যাসি ডিগ্রি অফ স্যাচুরেশন ইনটু ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু ওমেগা জিএস। তাহলে আমাদের এইখানে আমরা ডিগ্রি অফ স্যাচুরেশন জানি অলওয়েজ 1, তারপর আমাদের এখান থেকে ভয়েড রেশিও, সরি পোরোসিটি, ভয়েড রেশিও ই বের করতে হবে। আমাদের ওমেগা দেওয়া আছে 45%, তারপর জিএস দেওয়া আছে 2.69। তাহলে আমরা এখান থেকে ই পেয়ে যাব, ক্যালকুলেশন করব 1.21। এখন আমরা পোরোসিটি এন এর সূত্র জানি, ই ডিভাইড বাই 1 প্লাস ই ইন্টু 100%। তাহলে ই পাইছি 1.21 ডিভাইড বাই 1 প্লাস 1.21 ইন্টু 100% দিলে আমরা পেয়ে যাব পোরোসিটি পেয়ে যাব 54.75%। এরপর আমরা গামা ডি বের করব, ড্রাই ইউনিট ওয়েট। ড্রাই ইউনিট ওয়েটের সূত্র জানি আমরা জিএস
গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। তাহলে আমাদের এখান থেকে জিএস দেওয়া আছে, গামা ডাব্লিউ এর মান আমরা জানি 9.81 কিলোনিউটন পার মিটার কিউব, তারপর 1 প্লাস ইটা আমরা বের করছি। তাহলে আমরা এখান থেকে গামা ডি পেয়ে যাব, সূত্রের মান বসাইলে গামা ডি পেয়ে যাব 11.94 কিলোনিউটন পার মিটার কিউব। এরপর আমরা স্যাচুরেটেড ইউনিট ওয়েট গামা স্যাচুরেটেড বের করব। গামা স্যাচুরেটেড আমরা সূত্র জানি গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই জিএস প্লাস ই। আমরা এই সূত্র দুটো মনে রাখার ট্রাই করব, যে গামা স্যাচুরেটেড এর সূত্র গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই জিএস প্লাস ই। এখানে দুইটা ড্রাই ইউনিট ওয়েট এবং স্যাচুরেটেড ইউনিট ওয়েটের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা সিমিলারিটি আছে, গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই এখানেও আছে, গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই জিএস এর শুধু ড্রাই ইউনিট ওয়েটের ক্ষেত্রে হবে জিএস, আর স্যাচুরেটেড ইউনিট ওয়েটের ক্ষেত্রে জিএস প্লাস ই। তাহলে আমরা সূত্র যদি এখানে মান বসে, আমাদের এখানে সবকিছু জানা আছে। গামা ডাব্লিউ তো আমরা বলে দিলাম যে 9.81, তারপর ই এর মান বের করা আছে, জিএস এর মানও পাইছি, ই এর মান আমরা জানি। তাহলে আমরা গামা স্যাচুরেটেড পেয়ে যাব 17.31 কিলোনিউটন পার মিটার কিউব। এরপর আমাদের বলছে বায়ন্ট ইউনিট ওয়েটটা বের করতে। আমরা বায়ন্ট ইউনিট ওয়েটের সূত্র জানি গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ। তাহলে আমরা গামা স্যাচুরেটেড বের করছি 17.31 মাইনাস আমরা গামা ডাব্লিউ জানি 9.81, তাহলে আমরা পেয়ে যাব 7.5 কিলোনিউটন পার মিটার কিউব। আশা করি বুঝতে পারছেন। আমরা পরের কোয়েশ্চেনে যাব। 4 নম্বর কোয়েশ্চেন, a horizontal grid chamber is used to pre-treat wastewater with flow rate 26.5 feet cube per second. The chamber is 5.9 feet deep and width is 15 times of length. What will be the width of chamber? Is average approach velocity is 1.15 feet per second. আচ্ছা, আমাদের একটা গ্রিড চেম্বার দেওয়া আছে যেটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার প্রি-ট্রিট করে, যেখানে ফ্লো রেট দেওয়া আছে 26.5 ফিট কিউব পার সেকেন্ড আমাদের, অর্থাৎ কিউ দেওয়া আছে 26.5 এবং চেম্বারের ডিপ দেওয়া আছে 5.9 ফিট, এইচ দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে উইথ দেওয়া হচ্ছে 15 টাইমস অফ লেন্থের 15 গুণ বেশি হচ্ছে উইথ। তারপর হোয়াট উইল বি দ্য উইথ অফ দ্য চেম্বার এভারেজ অ্যাপ্রোচ ভেলোসিটি, যদি ভেলোসিটি 1.15 হয় তাহলে আমাদের উইথটা কত হবে, উইথ অফ দ্য চেম্বার যদি এভারেজ অ্যাপ্রোচ ভেলোসিটি 1.5 ফিট পার সেকেন্ড হয় তাহলে আমাদের উইথটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমাদের কিউ দেওয়া আছে, তারপর ভেলোসিটি দেওয়া আছে, আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এভি, এখানে আমরা কিউ দেওয়া আছে, ভি ভেলোসিটি তো বলে দিয়েছি 1.15, তারপর এ সমান আমরা জানি বিএইচ, তাহলে বি হচ্ছে উইথ, আমাদের এই উইথটা বের করতে বলছে। তাহলে বি ইন্টু এইচটা আমরা জানি 5.9 ফিট, তাহলে বি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 3.91 ফিট। আচ্ছা, একটা কথা বলে রাখি, যেহেতু আমি এই পরীক্ষাগুলো দিই নাই, যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের পরীক্ষাটাও দেওয়া হয় নাই, অনেক প্রশ্ন কালেকশনের ক্ষেত্রে আমার ভুল থাকতে পারে, প্রশ্ন একটু চেঞ্জ হইতে পারে বা ভ্যালু চেঞ্জ হইতে পারে বা প্রশ্নের সলিউশনও সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজেরা একটু স্টাডি করে ভুলগুলো শুধরানোর চেষ্টা করবেন। আর আমার যদি ভুলগুলো চোখে পড়ে জানাবো তো, তাহলে আমি আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবো। সো কমেন্ট বক্সটা অবশ্যই চেক করবেন। এরপর আমরা 5 নম্বর কোয়েশ্চেনে যাব। 5 নম্বর কোয়েশ্চেন, ডিটারমাইন ভেলোসিটি এট এ। এই যে ফিগারটা দেওয়া আছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে ফিগারে, এ পয়েন্ট বি পয়েন্ট, আমাদের বলছে ডিটারমাইন ভেলোসিটি এট এ পয়েন্টে ভেলোসিটিটা বের করতে বলছে, এন্ড স্ট্যাগনেশন প্রেসার এট বি ফ্রম দ্য ফিগার। স্ট্যাগনেশন প্রেসার এট বি, বিতে স্ট্যাগনেশন প্রেসারটা বের করতে বলছে, বি পয়েন্টে স্ট্যাগনেশন পয়েন্ট এখানে দেওয়া আছে। আমরা এখন ফার্স্টে জানবো যে আসলে স্ট্যাগনেশন পয়েন্টটা কি বা স্ট্যাগনেশন প্রেসারটা কি। আমরা সংজ্ঞাটা যদি একটু দেখি, স্ট্যাগনেশন প্রেসার, it is the static pressure at the stagnation point a fluid flow. স্ট্যাগনেশন পয়েন্ট বলতে যেটা বোঝায় যেখানে ফ্লুইডটা রেস্ট অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, যেটা স্থির অবস্থায় আছে। তাহলে আমাদের প্রশ্ন এইটা দেওয়া আছে, এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, তারপর হাইট দেওয়া আছে, এখানে এ বিন্দুর হাইট দেওয়া আছে
এখান থেকে পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে 3 থেকে আবার এতটুকু 7, আবার এদিকে দেখতে পাচ্ছেন 3 আবার 7, এরপরে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এখন বের করব প্রেসার এট এ, বের করব। আমাদের ভেলোসিটি বের করতে বলছে। একটা হচ্ছে এতে ভেলোসিটি বের করতে বলছে, আর 2 নাম্বার বের করতে বলছে স্ট্যাগনেশন প্রেসার এট বি। ফার্স্ট আমরা এত বিন্দুতে প্রেসার বের করব। পি এ আমরা জানি পি এ সমান রো জি এইচ। তাহলে আমরা রো জি এইচ এর মান এ বিন্দুতে এইচ এর মানটা বসাবো হচ্ছে 3 প্লাস 7, এখানে সেন্টিমিটার আছে আমরা মিটারে নিয়ে গেলাম 0.07 প্লাস 0.03, তাহলে এই 981 নিউটন পার মিটার স্কোয়ার পেলাম। কারণ যেহেতু আমরা এখানে জানি রো এর মান হচ্ছে 1 আর জি এর মান হচ্ছে 9.8 কিলো নিউটন পার মিটার স্কোয়ার অথবা 981 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম যে প্রেসার এট এ হচ্ছে 0.981 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এরপর আমরা বের করব প্রেসার এট বি, সেম সূত্র রো জিএইচ। আমাদের এখানে এইচ আছে 0.03 0.07 প্লাস 0.12, তাহলে রো জিএইচ যদি আমরা গুণ করি আমরা পেয়ে যাচ্ছি এই যে 2.1582 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এখন ইনকম্প্রেসিবল ফ্লো এবং নো হাইট চেঞ্জের ক্ষেত্রে বার্নৌলির ইকুয়েশন থেকে আমরা পাই যে পি এ প্রেসার পি এ ডিভাইড বাই গামা প্লাস ভি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই 2g ইজ ইকুয়াল টু পি এ প্রেসার এট বি ডিভাইড বাই গামা প্লাস বি টু স্কোয়ার ডিভাইড বাই 2g। এটা হচ্ছে সেম ভাবে আমরা ওই সূত্রটা লিখতে পারি পি এ প্লাস ভি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই রো ভি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই 2, তারপর হচ্ছে পিবি প্লাস এখানে লিখতে পারি হাফ অফ রো ভি টু স্কোয়ার, ওইটা লিখতে পারি। আচ্ছা এখানে এটা লিখলাম, এটা আমরা বার্নৌলির ইকুয়েশন থেকে পাইছি। এই যে ইয়াটা মনে রাখতে হবে একটু, এটা আমি একটু ব্যাখ্যা খোঁজার ট্রাই করছি, ব্যাখ্যাটা ভালো মতো বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য একটু খুঁটিনাটি দেখানোর চেষ্টা করতেছি। ইনকম্প্রেসিবল ফ্লো এবং নো হাইট চেঞ্জ, এটার জন্য বার্নৌলির ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি এই সূত্রটা পাচ্ছি। এখানে হচ্ছে V2 0, কারণ হচ্ছে এই যে স্ট্যাগনেশন পয়েন্টে কিন্তু ফ্লুইডটা স্থির, ফ্লুইড অ্যাট রেস্ট, সেজন্য আমার এখানে ভেলোসিটি হবে 0। তাহলে ফার্স্টে আমরা মান বসাবো, পি এটা আমরা বের করছি প্রেসার এটে, তারপর গামার মান আমরা জানি 9.81 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তারপর হচ্ছে ভি ওয়ান তো আমরা জানি না, এটাই বের করব। আমাদের যেহেতু প্রেসার এট ভেলোসিটি এট এ বের করতে বলছে, ভি ওয়ানটা বের করবো 2 ইন্টু 9, জি এর মান আমরা জানি 2 ইন্টু 9.81, এরপর ইজ ইকুয়াল টু প্রেসার এট বিটাও আমরা বের করছি, গামার মানও আমরা জানি 9.81 বসালাম। এখানে যেহেতু ভি2 0, সেক্ষেত্রে এই টার্মটা নাই হয়ে যাবে। এখান থেকে আমরা ভি1টা পেয়ে গেলাম 1.53 ms ইনভার্স 1। তাহলে আমরা এখন প্রেসার এট আমাদের যে 2 নম্বর পয়েন্টটা বের করতে বলছে স্ট্যাগনেশন প্রেসার এট বি, আমরা স্ট্যাগনেশন প্রেসার এট বি এই সূত্রটা জানবো। প্রেসার এট বি ইজ ইকুয়াল টু স্ট্যাগনেশন প্রেসার এট বি ইজ ইকুয়াল টু এই যে পিবি প্রেসার এট বি যেটা আমরা বের করছি ইনটু প্লাস হাফ ইনটু রো ভি ওয়ান স্কোয়ার, হাফ ইনটু রো ভি ওয়ান স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা পিবি এর মান বসাই, এখানে প্রেসার এট বিটা আমরা বের করছি প্লাস হাফ, রো এর মান আমরা জানি 1000 নিউটন পার মিটার স্কোয়ার, এটা যদি কিলো নিউটনে ধরি তাহলে 1। তারপর বি ওয়ান এর মান বের করছি আমরা 1.53 মিটার পার সেকেন্ড, তাহলে এটা 1.53 স্কোয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 3.33 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা যে দুইটা মান চাইছে আমরা দুটোটাই বের করছি, ভেলোসিটি এট এ এবং স্ট্যাগনেশন প্রেসার এট বি। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 6 নম্বর কোয়েশ্চেনটা দেখার চেষ্টা করব। আমরা ফার্স্টে কোয়েশ্চেনটা বোঝার ট্রাই করি। রেক্ট্যাঙ্গুলার চ্যানেল উইথ 3 মিটার, flow velocity is 1.5 meter per second, depth 1.5 meter. If a smooth contraction 1.5 meter is provided, what will be the depth of flow and change in depth of flow? আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল আছে যেটার উইথ হচ্ছে 3 মিটার, এই মনে করেন যে এটা একটা চ্যানেল, এটার উইথ হচ্ছে 3 মিটার, আর ভেলোসিটি হচ্ছে আমাদের ভেলোসিটি দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড, আর এইটার ডেপথ দেওয়া আছে 1.5। কেন বলছে যদি
কন্ট্রাকশন হয়, এটা যদি সামনে গিয়ে স্মুথলি ছোট হয়ে যায়, উইথটা 3 থেকে কমে 1.5 মিটারে চলে আসে, তাহলে এটার ডেপথটা কত হবে এবং ডেপথ অফ ফ্লো কত হবে এবং চেঞ্জ ইন ডেপথ মানে ডেপথের কি চেঞ্জ হবে সেটা বের করতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে ভেলোসিটি v1 দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড, তারপর হাইট h1 দেওয়া আছে 1.5 মিটার, v1 দেওয়া আছে 3 মিটার যেটা হচ্ছে উইথ, তারপর এই সেকেন্ড উইথটা দেওয়া আছে v2। তাহলে আমরা এখান থেকে কিউটা বের করতে পারি, যে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এবি মানে v1, তারপর সমান v1 h1। তাহলে ভেলোসিটি বি এইচ আমাদের এই তিনটা ভ্যালুই আছে, এখান থেকে আমরা কিউ সমান পেয়ে যাচ্ছি 6.75 মিটার কিউব পার সেকেন্ড। এরপরে আমরা এখন ক্রিটিক্যাল এনার্জিটা বের করব। আমরা ক্রিটিক্যাল স্পেসিফিক এনার্জি ইসি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে 1.5 এইচসি। এখানে এইচসি মানে হচ্ছে আলফা কিউ স্কোয়ার ডিভাইড বাই জিবি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা এখান থেকে ফার্স্টে বি, এখানে আলফার মান আমাদের 1, কিউ এর মান আমরা বের করছি, জি এর মান 9.81, বি এর মান ফার্স্টে বি1 এর মান বসাবো 3 যদি বসাই তাহলে আমরা EC1 পাবো 1.2 মিটার, এরপরে বি এর মান বসাবো 1.5 মিটার, তাহলে আমরা EC2টা পাবো এই যে 1.91 মিটার। তাহলে এখান থেকে আমরা আবার স্পেসিফিক এনার্জির সূত্র জানি, E1 ইজ ইকুয়াল টু H1 প্লাস E1 ইজ ইকুয়াল টু H1 প্লাস আলফা V1 স্কয়ার ডিভাইড বাই 2G। তাহলে এখানে যদি আমরা মান বসাই, H1 তো আমরা জানি, আলফা মানও জানি 1, তারপর V1 এর মান জানি, তারপর 2G, তাহলে E1 সমান আমরা পাইলাম 1.6। স্পেসিফিক এনার্জি পার্ট 1 এর জন্য আমরা পাইলাম 1.6। এরপর E2টা তো আমরা এদিকে বের করছি, সেক্ষেত্রে E2 সমান EC2 মানে ক্রিটিক্যাল এনার্জি আর স্পেসিফিক এনার্জি এখানে সমান, E2 সমান EC2 ইজ ইকুয়াল টু 1.9। তাহলে আমরা E2 সমান জানি H2 প্লাস বি আলফা V2 স্কোয়ার ডিভাইড বাই 2G ইজ ইকুয়াল টু 1.9। এখান থেকে আমরা H2টা বের করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আলফা V ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কিউ বাই এ, এই যে কিউ বি ইজ ইকুয়াল টু যেহেতু কিউ বাই এ হবে সেক্ষেত্রে কিউ স্কোয়ার এটা নিচে চলে আসবে, এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার সমান হচ্ছে বিএইচ, এ সমান আমরা জানি বিএইচ, তাহলে সেক্ষেত্রে বি2 স্কোয়ার ডিভাইড বাই H2 স্কোয়ার ইন্টু 2G ইজ ইকুয়াল টু এত। এটার জন্য আমরা ক্যালকুলেশন করি, আমরা একটা যে ইকুয়েশন পেয়ে যাব, ত্রিঘাতী ইকুয়েশন এটা। তাই এখানে এইচ এর 3টা মান থাকবে, এইচ এর 3টা মানের ক্ষেত্রে একটা আমরা যদি ক্যালকুলেটরের বসাই হিসাব করে এইচ এর 3টা মান পাবো, একটা হচ্ছে ইমাজিনারি অথবা 0 আসবে, আর এই দুইটা মান আসবে 1.31 1.24। তাহলে আমরা ফার্স্টে এখানে E1 ক্রিটিক্যাল স্পেসিফিক এনার্জি, তারপর স্পেসিফিক এনার্জি বের করছি। এক্ষেত্রে আমরা ফ্লো, এটা কোন ধরনের ফ্লোটা কোন ধরনের সেটা একটু বের করব ফ্রড নাম্বার দিয়ে। এই যে ফ্রড নাম্বার বের হবে V1 এ ডিভাইড বাই রুট ওভার অফ GS, আমরা V1 জানি, রুট ওভার অফ G এর মান জানি, H এর মান জানি দেওয়া আছে, তো সেক্ষেত্রে পেয়ে গেলাম 0.39, যেটা 1 থেকে ছোট। ফ্রড নাম্বার যদি 1 থেকে ছোট হয় তাহলে আমরা জানি ফ্লোটা হচ্ছে সাবক্রিটিক্যাল ফ্লো। এখানে এইচ এর মান যদি এত হয়, এই যে 1.31, তাহলে ফ্লোটা সাবক্রিটিক্যাল ফ্লো হবে, সেক্ষেত্রে আমরা H2 এর মানটা 1.31 নিব। এখন আমরা একটু ক্যালকুলেশন করব যে আমাদের যেটা বের করতে বলছে, ফার্স্টে বের করতে বলছে হোয়াট উইল বি দ্য ডেপথ অফ দ্য ফ্লো। আমরা ডেপথ অফ দ্য ফ্লো পেয়ে গেলাম, H2 পেয়ে গেলাম। এরপরে বলছে যে চেঞ্জ ইন ডেপথ অফ ফ্লোতে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা বের করতে বলছে। সেটা বের করার জন্য আমরা ডেল এইচ ইজ ইকুয়াল টু H1 মাইনাস H2, এখানে তারপর হচ্ছে মাইনাস ডেল জেড এর পার্টটা আসবে। এই ডেল জেডটা আমরা কোত্থেকে পাবো, এটা আমরা একটা ইকুয়েশন জানি এই স্পেসিফিক এনার্জি থেকে, E1 ইজ ইকুয়াল টু E2 প্লাস ডেল জেড। তাহলে ডেল জেড ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2, এই 1 মাইনাস E2 এটা নেগেটিভ আসছে, এই যে ডেল জেডটা হচ্ছে নেগেটিভ 0.3 মিটার। তাহলে আমরা H1 এর মান তো পাইছি, ফার্স্টে H1 1.6, H2 আমরা বের করছি, সরি H1 এর ইয়েটা হচ্ছে ভ্যালুটা আমাদের দেওয়া আছে, এটা তো 1.6টা হচ্ছে E1, H1 ভ্যালু দেওয়া আছে 1.5, আমরা H2টা বের করছি, ওই চেঞ্জ ইন ডেপথ, H2টা বের করছি 1.31, তারপর ডেল জেডটা বের করছি মাইনাস 0.3। সেক্ষেত্রে আমরা ডেল এইচটা পেয়ে যাচ্ছি 0.49 মিটার।
আমাদের এটাই বের করতে বলছে, হোয়াট উইল বি দ্য ডেপথ অফ ফ্লো অ্যান্ড দ্য চেঞ্জ ইন ডেপথ অফ ফ্লো। আমরা দুইটাই পেয়ে গেলাম, আশা করি বুঝতে পারছেন। আমরা পরের কোয়েশ্চেন চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 7। একটু গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভিডিওটা করতেছি, একটু ঘামাই গেছি, এগুলো একটু ইগনোর করবেন। আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 7টা দেখব, যে আওয়ারলি রেইনফল অফ 2.5, 6 and 3 centimeter occur over a 20 hectare area consisting 4 hectare, মানে 20 হেক্টর এরিয়াতে আওয়ারলি অ্যাভারেজ রেইনফল হয়েছে এই যে 2.5, 6 এবং 3 সেন্টিমিটার অকার, যেটা কনসিস্টিং 4 হেক্টরে হচ্ছে ইন্টেন্সিটি 5 সেন্টিমিটার পার আওয়ার। কিউ এখানে ইন্টেন্সিটি কিউ দিয়ে প্রকাশ করছে, যে কিউ ইকুয়াল টু 5 সেন্টিমিটার পার আওয়ার, আর 10 হেক্টরে টোটাল তো আমাদের 20 হেক্টর, যে হিসাব করে দেখবেন 4 হেক্টরে হয়েছে 5 সেন্টিমিটার পার আওয়ার, 10 হেক্টরে হয়েছে কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার পার আওয়ার, এবং 6 হেক্টরে হয়েছে কিউ ইকুয়াল টু 1 সেন্টিমিটার পার আওয়ার, টোটাল 20 সেন্টিমিটার 20 হেক্টর। তাহলে আমাদের বের করতে হবে ডিরাইভ আওয়ারলি ভ্যালু অফ নেট রেইন। আমাদের আওয়ারলি নেট রেইনের ভ্যালুটা বের করতে বলছে, এখানে এভারেজ রেইনফলটা দিয়ে দিছে আমাদের, তারপর 20 হেক্টরের জন্য এইখানে আবার আলাদা আলাদা কনসিস্টিং 4 হেক্টর, তারপর 10 হেক্টর এবং 6 হেক্টরের জন্য ভ্যালুটা দিছে। এখন আমরা পার আওয়ারে নেট রেইনটা বের করব। ফার্স্ট আওয়ারে পি ইকুয়াল টু আমাদের যে এভারেজ ভ্যালুটা দিছে 2.5 সেন্টিমিটার পার আওয়ার, তাহলে আমরা নেট রেইনটা বের করব, পি নেট মিন। যেহেতু মিন বলছি সেক্ষেত্রে আমরা ফার্স্টে 4 হেক্টর আমাদের যে কি পরিমাণ রেইনফল হয়েছে এই যে 5 সেন্টিমিটার পার আওয়ার, কিন্তু আমাদের এভারেজ রেইনফল হচ্ছে 2.5। সেক্ষেত্রে আমরা যদি 2.5 থেকে -5 করতে যাই তাহলে সে নেগেটিভ চলে আসবে, নেগেটিভ ভ্যালুতে আমাদের অ্যাকসেপ্টেবল না, সেক্ষেত্রে এটা হবে 0। সেম 10 হেক্টরের জন্য 2.5 -3, সেক্ষেত্রে নেগেটিভ, নেগেটিভ তো রেইনফল হইতে পারে না, এই জন্য এটাও 0। 10 ইন্টু 0 প্লাস 6 ইন্টু 2.5 - 1, এটা পজিটিভ। এই যে 6 ইন্টু 2.5 - 1 ডিভাইডেড বাই 20, যেহেতু আমরা পি নেট মিন বের করতেছি সেক্ষেত্রে টোটাল যে হেক্টর এই হেক্টর দিয়ে গুণ করব, ভাগ করব 20, সেক্ষেত্রে আমরা পি নেট ফার্স্ট আওয়ারের জন্য পি নেট পেয়ে যাচ্ছি 0.45 সেন্টিমিটার। এরপরে সেকেন্ড আওয়ারের জন্য সেম ভাবে পি আমাদের এভারেজ যে রেইনফল 6 সেন্টিমিটার পার আওয়ার, তারপর পি নেট মিন বের করতে হবে। সেম ভাবে আমরা 4 ইন্টু 6 মাইনাস এই যে 4 হেক্টরের জন্য 5 প্লাস 10 ইন্টু 6 মাইনাস 3, এখানে 6 মাইনাস 3, তারপর এরপরটার ক্ষেত্রে 6 ইন্টু 6 মাইনাস 1 ডিভাইড বাই 20 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 3.20 সেন্টিমিটার। এরপর থার্ড আওয়ারের জন্য আমাদের এভারেজ রেইনফলটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার পি নেট মিন বের করবো আমরা এখন। 4 ইন্টু 0 কেন হয়েছে সেটা তো আগে বলছি, 3 মাইনাস 5, তার মানে এটা নেগেটিভ আসছে, সেক্ষেত্রে এটা 0। 10 ইন্টু 0 প্লাস 6 ইন্টু 3 মাইনাস 1 ডিভাইড বাই 20, তাহলে আমাদের থার্ড আওয়ারে পি নেট রেইনটা পেয়ে যাচ্ছে 0.6 সেন্টিমিটার। তাহলে পার আওয়ারে পেয়ে গেলাম। এখন হচ্ছে টোটাল নেট রেইনফল ফর 3 আওয়ার স্ট্রম, এই যে 3 ঘন্টা বৃষ্টিপাতের জন্য আমাদের টোটাল নেট রেইনটা হিসাব করবো, এই যে তিনটা যোগ করবো 0.45 প্লাস 3.20 প্লাস 0.60 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 4.25 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন পরের কোয়েশ্চেনে যাব। ইরিগেশনের একটা কোয়েশ্চেনটা একটু বুঝার চেষ্টা করব। এই ম্যাথের ক্ষেত্রে সমস্যা হয়, অনেক বড় কোয়েশ্চেন থাকে, কিভাবে কোনটা ফার্স্টে বের করব, কি বের করব সেটা একটু কনফিউশন থেকে যায়। আচ্ছা, আমরা কোয়েশ্চেনটা পড়ি। A stream of 130 liter per second wire delivered from a canal, একটা ক্যানেল থেকে আমাদের যে ফ্লো এই যে 130 লিটার পার সেকেন্ডে আমরা ডেলিভার করতেছি, অ্যান্ড 100 লিটার পার সেকেন্ড ওয়ার ডেলিভার টু ফিল্ডে ডেলিভার হচ্ছে 100 লিটার পার সেকেন্ড। অ্যান এরিয়া অফ 1.6 হেক্টর 1.6 ওয়াজ ইরিগেটেড ইন 8 আওয়ার্স, 8 ঘন্টায় 1.6 হেক্টর জমি ইরিগেশন করছি। তারপর হচ্ছে এরপরের লাইনে বলছি দ্য ইফেক্টিভ ডেপথ অফ রোড জোন ওয়াজ 1.7 মিটার। ইফেক্টিভ ডেপথ অফ রোড জোন ওয়াজ 1.7 মিটার।
the run of loss in the field was 420 meter cube. Therefore, the depth of water penetration varied linearly from 1.7 at the head end of the field to 1.1 meter at the tail end. যেটা কি বলছে, the depth of water penetration varied linearly from 1.7 meter at the head end of the field to the 1.1 meter at the tail end. তারপর এরপর লাইন বলছে available moisture holding capacity of the soil is 20 centimeter per meter. Depth of soil, তাহলে আমাদের বের করতে হবে ডিটারমাইন ইটা সি, ইটা এ, ইটা এস এন্ড ইটা ডি। এই জিনিস টার্মগুলো কি সেটা একটু দেখবো আমরা, নিচে একটু গিয়ে দেখবো। এরপরের লাইন কি বলছে দেখি, ইরিগেশন ওয়াজ স্টার্টেড এট ময়েশ্চার extraction level 50% of the available moisture, মানে 50% available moisture থাকা অবস্থায় ইরিগেশনটা শুরু করা হয়েছে। এটা একটা আমাদের ম্যাথ করতে লাগবে, শুরু করলে বুঝতে পারবেন। তাহলে আমরা প্রশ্নটা একবার পড়লাম, এর শুরুতে আমরা এটা একটু দেখে নিই। এই সূত্র ইটা এ, ইটা করে অ্যাড করা আছে, এই জন্য একটু জুম করতে সমস্যা হয়ে যাচ্ছে। এই যে দেখতে পারতেছেন ইরিগেশন এফিসিয়েন্সি, যেগুলো আমাদের বের করতে বলছে, এগুলো ইরিগেশন এফিসিয়েন্সিটা বের করতে বলছে। ফ্যান বন্ধ করে ভিডিও করার মজা, ঘাম পড়তেছে টপ টপ করে। আচ্ছা, আমরা দেখি যে ইরিগেশন এফিসিয়েন্সিস, ওয়াটার কনভেনিয়েন্স এফিসিয়েন্সি এনসি, এটা বের করতে বলছে আমরা, আমাদের এনসি বের করতে বলছে। তারপর ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি এনএ বের করতে বলছে, ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি এনএস বের করতে বলছে, তারপর ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি এনডি বের করতে বলছে। তাহলে এই টার্মগুলো কি আমরা বুঝতে পারছি, ওয়াটার কনভিয়েন্স, তারপর ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি এবং ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি এবং ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি। এরপর আমাদের আচ্ছা, এখানে হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সির ক্ষেত্রে আমাদের দুইটা টার্ম লাগবে ডি। এই যে ডিটা হচ্ছে মিন ডেপথ অফ ওয়াটার স্টোর ডিউরিং দ্য ইরিগেশন, আর ছোট ডিটা হচ্ছে অ্যাভারেজ অফ দ্য অ্যাবসোলুট ভ্যালুস অফ ডেরিভেশনস ফ্রম দ্য মিন, অ্যাভারেজ অফ দ্য অ্যাবসোলুট ভ্যালুস অফ দ্য ডেরিভেশন ফ্রম দ্য মিন। তারপর এগুলো আমরা একটু দেখি যে কনভিয়েন্স এফিসিয়েন্সি, ওয়াটার ডেলিভার্ড ইনটু দ্য ফিল্ডস ফ্রম দ্য outlet of the canal divided by water entering into channel, sorry এটা canal পড়ছে, এটা channel at its starting point into 100. তারপর water application efficiency কি, water stored in the root zone of the crop divided by water delivered into the field. এরপরে storage efficiency হচ্ছে water stored in the root zone of the crop during irrigation divided by water needed in the root zone period to irrigation. আচ্ছা, আমরা এগুলো দেখলাম, এটা একটু ভালো মতো মুখস্থ করতে হবে ম্যাথটা করার জন্য। এরপর আমরা ম্যাথে ফিরে যাই। আমরা তো প্রশ্নটা পড়লাম, তাহলে এখান থেকে আমরা কি কি পাইলাম সেটা একটু দেখি। এই যে ওয়াটার ডেলিভার্ড টু দ্য ফিল্ড 100 লিটার পার সেকেন্ড, কত লিটার পার সেকেন্ড, 100 লিটার পার সেকেন্ড। এইটারে আমরা এই যে কত ঘন্টা ধরে, 8 ঘন্টা ধরে, এটারে আমরা মিটার কিউবে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, 100 গুণ 8 গুণ 3600 হচ্ছে এটা সেকেন্ড, 8 আওয়ারে আমরা সেকেন্ডে নিয়ে গেলাম। আর 100 লিটার ইন্টু 10 ইনভার্স 3 দিয়ে গুণ করছি কেন, মানে 1000 দিয়ে ভাগ করছি, লিটারে 1000 দিয়ে ভাগ করছি, কারণ হচ্ছে আমরা জানি 1000 লিটারে 1 মিটার কিউব হয়, 1 মিটার কিউব সমান 1000 লিটার, সেক্ষেত্রে আমরা 1000 দিয়ে ভাগ করছি এটার মিটার কিউবে নেওয়ার জন্য। তাহলে এই যে 100 লিটার ইন্টু 8 ইন্টু 3600, এটা সেকেন্ডে নিয়ে গেছে 8 ঘন্টারে, এরপরে এটার মিটারে নিয়ে যাওয়ার জন্য 10 ইনভার্স 3 দিয়ে গুণ করছি। তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াটার ডেলিভার্ড টু দ্য ফিল্ড পেয়ে গেলাম 2880 মিটার কিউব। এরপর ওয়াটার স্টোরেজ ইন দ্য রুট জোন, ওয়াটার স্টোরেজ রুট জোনে কি পরিমাণ স্টোরেজ হয়েছে, আমরা ফিল্ডে পাঠাইছি হচ্ছে এত মিটার কিউব। এখানে আবার একটা লস হয়েছে, এই যে রান অফ লস হয়েছে 420 মিটার কিউব, সেক্ষেত্রে ওয়াটার স্টোরড ইন দ্য রোড জোন হবে এই যে আমাদের ফিল্ডে যে পরিমাণ ডেলিভার করছি এখান থেকে রান অফ
লসটা বাদ দিলে 2460 মিটার কিউব। এরপর হচ্ছে ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল। ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি অফ সয়েল আমরা কিভাবে পাইছি, আমাদের এই যে এখানে দেখেন এই যে এফিসিয়েন্ট ডেপথ অফ দ্য রুট জোন ছিল হচ্ছে 1.7, আর হচ্ছে আমাদের এভারেজ ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল ছিল 20 সেন্টিমিটার পার মিটার, 20 সেন্টিমিটার পার মিটার। তারপর এটি সরি 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 20 সেন্টিমিটার পার মিটার, আর এদিকে হচ্ছে 1.7 রান অফ লস, আচ্ছা সরি দ্য ভেরি লিনিয়ারলি, হ্যাঁ ইফেক্টিভ ডেপথ অফ দ্য রুট জোন আমাদের ছিল 1.7, আর হচ্ছে এদিকে আছে হচ্ছে অ্যাভেলেবল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল হচ্ছে 20 সেন্টিমিটার পার মিটার। তাহলে আমরা এখান থেকে ময়েশ্চারের হোল্ডিং ক্যাপাসিটি পেয়ে যাচ্ছে 20 ইন্টু 1.7 সমান 34 সেন্টিমিটার। এরপরে আসতেছে অ্যাভেলেবল ময়েশ্চার ইন দ্য রুট জোন এট দ্য টাইম অফ স্টার্ট অফ ইরিগেশন। আমাদের এই বলে দিছিল যে ইরিগেশনটা কখন শুরু হয়েছে। ইরিগেশন ওয়াজ স্টার্টেড এট দ্য ময়েশ্চার এক্সট্রাকশন লেভেল 50% অফ দ্য অ্যাভেলেবল ময়েশ্চার। তাহলে অ্যাভেলেবল ময়েশ্চার 50% থাকা অবস্থায় শুরু হয়েছে, সেক্ষেত্রে 50% দিয়ে গুণ হবে। এই যে আমাদের ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি যেটা বের করছি সেটার সাথে 0.5 দিয়ে গুণ করলে তাহলে আমরা পেয়ে যাব অ্যাভেলেবল ময়েশ্চার ইন দ্য রুট জোন 17 সেন্টিমিটার। এরপরে আমরা এক্সট্রা ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন, কি পরিমাণ এক্সট্রা ওয়াটার লাগবে, যেহেতু আমাদের হোল্ডিং ক্যাপাসিটি ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 34 সেন্টিমিটার, আর আমাদের অ্যাভেলেবেল আছে হচ্ছে 17 সেন্টিমিটার, সেক্ষেত্রে এক্সট্রা ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন 34 মাইনাস 17, 34 মাইনাস 17, তারপর হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 17 সেন্টিমিটার এক্সট্রা ওয়াটার নিডেড ইন দ্য রুট জোন 17 সেন্টিমিটার। তাহলে এরপর আমরা দুইটা টার্ম দেখছিলাম, এই যে বড় ডি ছোট ডি, এই যে আমরা বলছিলাম বড় ডি ছোট ডি কি, এটা একটু বলছিলাম। বড় ডিটা আমরা কিভাবে বের করবো, আমাদের এখানে বলা আছে দেখেন যে দ্য ডেপথ অফ দ্য ওয়াটার পেনেট্রেশন ভেরিড লিনিয়ারলি ফ্রম 1.7 থেকে 1.1, তাহলে এটা ডিভাইড বাই এভারেজ হবে ডি ইজ ইকুয়াল টু 1.7 প্লাস 1.1 ডিভাইড বাই 2, তাহলে ডি ইজ ইকুয়াল টু 1.4। তারপর ডেভিয়েশন, এরপরে ছোট ডি বের করবো, ফার্স্টে ডেভিয়েশনটা বের করবো 1.7 থেকে 1.4 বিয়োগ দিয়ে যেটা পাবো, আবার 1.1 থেকে 1.4 বিয়োগ দিলে যেটা পাবো। মাইনাসটা আমরা ক্যালকুলেশন আনবো না, জাস্ট ডেভিয়েশনটা বের করবো 0.3 0.3, তাহলে ডিটা হবে এই ডেভিয়েশনের অ্যাভারেজ 0.3 প্লাস 0.3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 0.3। তাহলে আমরা যা যা লাগবে আমরা বের করে ফেলছি। এরপর আমাদের এই যে কনভিয়েন্স এফিসিয়েন্সিটা বের করতে হবে। কনভিয়েন্স এফিসিয়েন্সিটা কি, আমাদের যে কি পরিমাণ ওয়াটার আমরা ফিল্ডে ডেলিভার দিছি, এবং এই যে আমরা water delivered into the field divided by water efficiency into the channel, মানে চ্যানেল থেকে কি পরিমাণ আমরা এই যে ডেলিভার করছি আর ফিল্ড এটা কি পরিমাণ ডেলিভার হয়েছে ডিভাইড বাই 100, তাহলে কনভিয়েন্স এফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 77%। এরপর আমাদের বের করতে হবে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি ইটায়। অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটা হচ্ছে আমাদের এই যে ওয়াটার স্টোরেজ ইন দ্য রোড জোন ডিভাইড বাই ওয়াটার ডেলিভার্ড ইন দ্য ফিল্ড, কি পরিমাণ স্টোর হয়েছে কি পরিমাণ ডেলিভার করছি ইন্টু 100 দিলে আমরা অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটা পেয়ে যাবো 85.42%। এরপর স্টোরেজ এফিসিয়েন্সি সেম ভাবে এই যে কি পরিমাণ ডেলিভার করছি কি পরিমাণ এটা হচ্ছে রান অফ লস হয়েছে সেটা ডেলিভার মাইনাস রান অফ লস, এই যে 2460 যেটা পাইছে এটা ডিভাইড বাই ওয়াটার নিডেড ইন দ্য রোড জোন। ওয়াটার নিডেড এই যে 0.17 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা কিভাবে পাইলাম, আমাদের হচ্ছে এই যে এক্সট্রা ওয়াটার নিডেড ইন দ্য রোড জোন কত 17 সেন্টিমিটার, এটার আমরা মিটারে নিয়ে গেলাম 0.17, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 0.17 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4টা করতে আসলো। এই যে আমাদের দেওয়া আছে হেক্টর জমির এরিয়া 1.6 হেক্টর, আমরা জানি 1.61 হেক্টর ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার, 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 মানে 10,000 মিটার স্কোয়ার। সেক্ষেত্রে 1.6 আমরা 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে এটা মিটার স্কোয়ারে চলে যাবে, সেক্ষেত্রে আমরা স্টোরেজ এফিসিয়েন্সিটা পেয়ে যাব 90.44%। এরপর হচ্ছে আমাদের deviation efficiency, water
ডেভিয়েশন এফিসিয়েন্সি, হ্যাঁ এনডিটা পাবো 1 মাইনাস ডি বাই ছোট ডি বাই বড় ডি। ছোট ডিটা আমরা বের করছি, কিভাবে বের করছি সেটা আগে দেখাইছি। বড় ডিটা কিভাবে বের করছি পাইছি সেটা দেখালাম। তাহলে যদি সূত্রে মান বসাই আমরা পেয়ে যাবো 78.6%। এনডিটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এগুলো বের করতে বলছে, আশা করি বুঝতে পারছেন। এইখানে মেইনলি হচ্ছে এই সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রের এই যে এই পার্টটা একটু মনে রাখতে হবে, এটা একটু ভালো করে দেখবেন। এটা মিরাজ কাজীর বই থেকে নেওয়া। এটা একটু ভালো মতো দেখবেন, ভালো মতো এটা মুখস্থ থাকলে ম্যাথটা আশা করি পারা যাবে। এই ছিল হচ্ছে আমার কালেকশনকৃত বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ডিপার্টমেন্টাল কোয়েশ্চেন। এরপরে আমরা এখন দেখব হচ্ছে কিছু নন ডিপার্টমেন্টাল কোয়েশ্চেন দেখব, যেগুলো বাংলা ছিল, তারপর জিকে ছিল, আর হচ্ছে ইংলিশ ছিল। আমি ইংলিশ পার্টটা পাই নাই, আপনাদের জন্য বাংলা আর জিকে পার্টটা কালেক্ট করছি, সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন জিকে, এখানে 10টা জিকে পাইছি। যে 10টা জিকের মধ্যে কি কি আসছে: গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1996। 7 পাহাড়ের শহর বলা হয় কাকে? রোম। তারপর জিন্দাপেরি বলা হয় কাকে? আওরঙ্গজেব। তারপর আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম? বৃহত্তম দেশ। সপ্তম। বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি? মক্কা ক্লক। বিগেস্ট ক্লক টাওয়ার? মক্কা, সৌদি আরব। তারপর হচ্ছে কোন ব্যক্তি বাংলাদেশের ধন সম্পদ পূর্ণ নরক বলে অভিহিত করেছিলেন? ইবনে বতুতা। মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল? আসাম যুদ্ধে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? 6টি। দলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1952 সালে। এরপরে বাংলায় আসছে হচ্ছে শুদ্ধ বানান লিখতে বলছিল। নিশুতি হচ্ছে শুদ্ধ। তারপর সমীর অর্থ বাতাস। বৃষ্টি সন্ধি বৃষ চুক্তি। হাটবাড়ির বাগধারা হচ্ছে কৃপণ। গিন্নি কোন শব্দ থেকে আসছে? অর্ধতৎসম। সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত কোন বাক্য? কোন ধরনের বাক্য? সরল বাক্য। বই পড়া কোন সমাস? তৎপুরুষ সমাস। ভালো নিজের জাহির করে না, এখানে ভালো কি পদ? বিশেষ্য পদ। সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে মেঘ কোন কারক? অপদান কারক। করক হয়ে গেছে, এটা কারক হবে। তারপর হচ্ছে 32 সিংহাসন কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আমাদের ইংলিশ পার্টটা আমি কালেকশন করতে পারি নাই, যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই দিবেন। আশা করি আপনাদের বুঝাতে পারছি। কোনো কিছু যদি ভুল থাকে একটু নিজে স্টাডি করে শুধরে নেবেন, আমার কমেন্ট করে জানাবেন। আর আমি কিভাবে আর একটু ডেভেলপ করতে পারি সেই বিষয়ে যদি মতামত দিতে চান অবশ্যই দিতে পারেন। আমি অনেকের SMS এর আনসার দিতে পারি না, অবশ্য সময় হয় না। আমি যেহেতু চাকরি করি প্লাস পাশাপাশি মাস্টার্সটা করতেছি, সেক্ষেত্রে টাইম অনেক কম পাই। অনেক দিন ধরে আমি অনেক দিন পরে ভিডিও বানাইতে বসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাকে একটু সাপোর্ট করবেন এই। আর কিছু ভুল থাকলে শুধরে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।